অনেক অনেক স্বাগত। একাত্তর সংযোগের সঙ্গে আছি শাকিল আহমেদ এবং টানা দ্বিতীয় দিনের মতো আমরা ঠিক একটি বিষয় বেছে নিয়েছি। শিক্ষকেরা তারা কর্মবিরতিতে গেছেন। অষ্টম পে স্কেলে শতভাগ বেতন বাড়লেও টাইম স্কেল ও সিলেকশন গ্রেড তুলে দেওয়া এবং চাকরির শুরুর পদে নন ক্যাডার কর্মকর্তাদের চেয়ে ক্যাডার কর্মকর্তাদের বেতন স্কেল এক ধাপ ওপরে রাখায় প্রশাসন ক্যাডার ছাড়া প্রায় সব পর্যায়ে অসন্তোষ অস্থিরতা ক্রমেই বাড়ছে। বিশেষ করে মর্যাদার বৈষম্যে পে স্কেল ঘোষণার পরপরই আন্দোলনে নেমেছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। আজ থেকে আবারও কর্মবিরতিতে নেমেছেন দেশের ৩৭ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। আন্দোলনরত শিক্ষক নেতারা আশা করছিলেন প্রধানমন্ত্রী তাদের বর্তমান সংকটের সমাধানের পথ দেখাবেন। অবশ্য কিছুক্ষণ আগে সমাবেশে প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি এখন পর্যন্ত বুঝতে পারছেন না বেতন বাড়ানোর পরও কেন এই অস্থিরতা। একই সঙ্গে তিনি আরও একটি মন্তব্য করেছেন, এমন যে মর্যাদা এবং পদ বিসিএস যখন দেয়া হয়েছে, যখন পরীক্ষা অংশগ্রহণ করেছে তখনই তো নির্ধারিত হয়ে যাবার কথা, কিন্তু তারপরও অর্থ মন্ত্রণালয় যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তার মতে তাতে কিন্তু কোনো সংকট নেই, ভুল বোঝাবুঝি আছে বলে বলা হচ্ছে। এসব নিয়ে আমরা কথা বলতে চাই, একটু বিস্তারিত কথা বলতে আমরা বুঝতে চাই মূলত বিষয়টা আসলে ফাঁক কোথায় কোথায় আঘাত লাগছে। আজকে আমাদের অতিথি হিসেবে আমরা খুশি অধ্যাপক ডক্টর এএসএম মাকসুদ কামাল, মহাসচিব বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশন, আছেন নাইমুল ইসলাম খান, সম্পাদক দৈনিক আমাদের অর্থনীতি। রাজশাহী থেকে আছেন অধ্যাপক ডক্টর মলয় কুমার ভৌমিক। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমি শুরুতে যেতে চাই মাকসুদ কামাল আপনার কাছেই। বিশেষ করে আমরা যদি অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি যদি একটু খেয়াল করে বুঝবার চেষ্টা করি, সেখানে যে কথাটি বলা হচ্ছে যে ৬ থেকে ১০ বছরের মধ্যে যেহেতু শিক্ষকদের বয়স বাড়ানো আছে, যেহেতু ৬৫, ফলে তো কোনো না কোনো সময় তারা সেই সিলেকশন গ্রেড 1-এ যাবেন এমন একটা আশাবাদ রেখে বলা হচ্ছে যে ৬ থেকে ১০ বছরের মধ্যে উচ্চতর গ্রেডে বিধান রাখা হয়েছে। আসলে কি কোথাও কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে আপনাদের, নাকি সংকটটি কোথায়? ধন্যবাদ। ৬ থেকে ১০ বছরের জন্য যেটা বলা হয়েছে সেটা বস্তুত অর্থে গ্রেড 4-এর নিচে। আচ্ছা, এটি গ্রেড 4-এর উপরে নয়, সুতরাং সেটি শিক্ষকদের জন্য প্রযোজ্য নয়। আচ্ছা, এটি হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে গ্যাজেটের যে বিজ্ঞপ্তির ভাষা আমার কাছে আছে অধ্যাপকেরা যাতে টাইম স্কেল বা সিলেকশন গ্রেড ছাড়া গ্রেড 1 ও গ্রেড 2 প্রাপ্য হন সেজন্য সরকারের সিদ্ধান্তের আলোকে শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে। হ্যাঁ, সেটি ৬ থেকে ১০ বছরের শিক্ষকদের বিষয় নয়, সেটি চতুর্থ গ্রেডের নিচে যারা আছে এটি তাদের বিষয়। এটি যে আমাদের যেটি প্রজ্ঞাপন কিংবা আমরা যেটাকে বলবো গ্যাজেট, সেখানে এটি পরিষ্কারভাবে বলা আছে। আচ্ছা, আর শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে। শিক্ষা মন্ত্রণালয় আপনি জানেন যে অর্থমন্ত্রী শিক্ষামন্ত্রী গতকালও বলেছে এই কাজটি আমাদের নয়, এই কাজটি হলো অর্থ মন্ত্রণালয়ের। অর্থ মন্ত্রণালয় আমাদেরকে যেভাবে বলবে আমরা সেভাবে কাজ করব। শিক্ষা মন্ত্রণালয়ে একটি পরিপত্র এসছে অর্থ মন্ত্রণালয় থেকে, সেটি 15ই ডিসেম্বর তারিখে। সেই পরিপত্রে যেটি উল্লেখ করা হয়েছে সেটি আপনি ৪ জানুয়ারি তারিখে মন্ত্রী পরিষদের যে বেতন বৈষম্য নিরসন সংক্রান্ত মন্ত্রী পরিষদের যে সভা হয়, সেই সভায় সিনিয়র মন্ত্রীরা বলেছেন আমরা যে সিদ্ধান্ত দিয়েছি, যে সুপারিশ করেছি, সেই সুপারিশ অনুপাতে যেহেতু গ্যাজেট হয়নি, প্রজ্ঞাপন হয়নি, সেজন্য এই সমস্যাটা আজও আছে। যদি সে অনুপাতে হতো তাহলে হতো না। এখন অর্থ মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ে 15 ডিসেম্বর তারিখে যে কাগজটি পাঠিয়েছে, সেই কাগজে সপ্তম জাতীয় বেতন কাঠামোতে শিক্ষকরা যে সুযোগ সুবিধা বা যেভাবে গ্রেড 3 থেকে গ্রেড 1-এ যেতেন, সেখানে সংখ্যার দিক দিয়ে আনুপাতিক হারে শিক্ষকদের এই সংখ্যাকে কমিয়ে দেওয়া হয়েছে অর্ধেক বা অর্ধেকেরও নিচে। আগের বিজ্ঞপ্তির কোথাও কি বলা ছিল যেটি 25%ই হবে? আগের রাষ্ট্রপতির একটি ইয়ে ছিল, যেটাকে আমরা প্রজ্ঞাপনে বলবো অথবা অধ্যাদেশ বলবো। সেখানে বলা ছিল যে টোটাল অধ্যাপকের 25% বিভিন্ন শর্ত সাপেক্ষে, এটা শুধু টোটাল অধ্যাপকের নয়, সেটা হলো একজন শিক্ষক যদি 20 বছর চাকরি করেন, 5 বছর যদি অধ্যাপক হিসেবে থাকেন, এবং তিনি সপ্তম জাতীয় বেতন কাঠামো বলছি আমি, 39,500 টাকা বেতনে যদি 1 বছর চাকরি করেন এবং টোটাল অধ্যাপকের যদি 25% মধ্যে পড়েন, তাহলে তিনি সিলেকশন গ্রেড প্রাপ্ত হবেন। এই ক্ষেত্রে দেখা গেছে যে এই সিলেকশন গ্রেড পেতে একজন অধ্যাপকের চাকরি জীবনের 27 বছরের বেশি হয়ে যায়। একটি উদাহরণ আমি আপনাকে দিচ্ছি এখানে। আমাদের এখন চাকরিরত অবস্থায় আছেন
একজন সিনিয়র সচিব, তিনি সচিব হয়েছেন, সিনিয়র সচিব হয়েছেন, সিনিয়র সচিব হয়ে তিনি অবসরে যাওয়ার পরে আবার নতুনভাবে তিনি এখন চাকরি করার জন্য তিনি সরকার থেকে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। কিন্তু তার ক্লাসমেট বিশ্ববিদ্যালয়ে যারা আছে তাদের মধ্যে একজন প্রতিষ্ঠাতা শিক্ষক এখনো সিলেকশন গেট পাননি এবং অন্যজন মাত্র এই বছর সিলেকশন গেট পেয়েছেন। আমার মনে হয় আমরা আরো বিস্তারিত যাব আপনার সঙ্গে আলোচনা। আমাদের সঙ্গে ঠিক এই বিষয়টি নিয়ে আলোচনা এই মুহূর্তে যুক্ত হয়েছেন আবু আলম মোহাম্মদ শহীদ, সাবেক সচিব স্থানীয় সরকার বিভাগ। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনি শুনছিলেন, বলছিলেন মাকসুদ কামাল যে তার, আপনি যদি শুরুতেই আরেকটুখানি আলোকপাত করেন আমাদের এই আলোচনাটাতে যোগ দেন। আমি জি জি আমরা বোধহয় পে স্কেল নিয়ে আলোচনা করছি। জি, অষ্টম পে স্কেল। আমি মনে করি যে বর্তমান সরকার একটি যুগান্তকারী কাজ করেছেন পে স্কেল ঘোষণা করে, এবং এই পে স্কেলে 13 লক্ষ 14 লক্ষ কর্মচারী আছে। মাকসুদ কামাল যে কথাটি বলছেন যে সহকর্মীরা একই সমান বয়সের শিক্ষকেরা এখন যে অবস্থানে আছেন তার চেয়ে একজন সচিব যে অবস্থানে আছেন তিনি চাকরি শেষ করে তিনি আরো নতুন প্রমোশন পাচ্ছেন, কিন্তু এখন পর্যন্ত সমান বয়সের অধ্যাপক তিনি কিন্তু সিলেকশন গ্রেডের একে এখন পর্যন্ত পৌঁছতে পারেননি। এমন ভুরি ভুরি উদাহরণ তিনি আমার মনে হয় মাকসুদ কামাল এরকম একটি উদাহরণ সংগ্রহ করতে পেরেছেন এবং এটা বলেছেন। আমি যদি বলি যে প্রশাসনে বা পুলিশে, সেনাবাহিনীতে এরকম উদাহরণও আছে যাদের একই ব্যাচে আছেন, ডেপুটি সেক্রেটারি আছেন বা জয়েন্ট সেক্রেটারি আছেন, একই সাথে ইউনিভার্সিটিতে লেখাপড়া করছেন, তাদের মধ্যে অনেকে ইউনিভার্সিটিতে প্রফেসর হয়েছে। সুতরাং আমি ইউনিভার্সিটির শিক্ষক এবং আমলাদের কে কোন স্কেলে আছেন, কোথায় কাজ করছেন, এই তুলনাটাকে আমি মনে করি এটা তুলনা করাটা ঠিক না। আমের সাথে যেমন আপেলের তুলনা হয় না। আমরা এখানে পে স্কেল নিয়ে যদি শিক্ষকদের, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এবং যে কোনো কারো, আমলাদেরও থাকতে পারে, প্রশাসন ক্যাডারও থাকতে পারে, পুলিশেরও থাকতে পারে, জুডিশিয়ারিরও থাকতে পারে, সেনাবাহিনীরও থাকতে পারে, কারো কোনো যদি প্রশ্ন থাকে, কারো কোনো যদি সমস্যা থাকে, কিংবা তারা যদি মনে করেন যে এই পে স্কেল ঘোষণার ফলে তাদের অবনমন হয়েছে অথবা তারা কিছুটা বঞ্চিত হয়েছেন, সবাই কিন্তু কিছুটা বঞ্চনার কথা বলছেন, তাহলে সেগুলো সমাধান করার জন্য সরকারের সাথে আলাপ আলোচনার রাস্তা খোলার আছে। সরকারের একটা, উনি নিজেই বললেন, একটা মন্ত্রিপরিষদ কমিটি আছে যারা বেতন বৈষম্য এবং অন্যান্য বৈষম্য দূরীকরণের ব্যাপারে কাজ করে। সেই কমিটির সাথে ওনারা বসতে পারেন, আলাপ আলোচনা করতে পারেন এবং এগুলো সমাধান করা যায়। আজকে আমরা ওই যে 1, 2, 3 গ্রেডের যাদেরকে নিয়ে কথা বলছি, আর পে স্কেল হচ্ছে 13 লাখ 14 লাখ কর্মচারীর জন্য। 1, 2, 3 গ্রেডে আমি যদি একের কথা বলি, গ্রেড 1-এ সিভিল সার্ভিসে আছে 120 জনের মতো সচিব এবং সচিব পদমর্যাদার লোক। আমি যদি সেনাবাহিনীর মেজর জেনারেল এবং তাদেরকে ধরি, তাহলে তারা আছেন 70 জনের কাছাকাছি, 190, এই ধরেন 200 কাছাকাছি, 100। হ্যাঁ, এবং যদি আমরা এডিশনাল সেক্রেটারি লেভেলে ধরি, মানে গ্রেড 2-তে যদি ধরি, তাহলে সেনাবাহিনী এবং আমাদের সিভিল প্রশাসন, পুলিশ, জুডিশিয়ারি সব মিলে এখানে আছে 386 জনের কাছাকাছি। বাইরের আরো কিছু যদি ধরি 500 জনের মতো। এবং গ্রেড 3-তে যারা কাজ করেন তাদের 850 জয়েন্ট সেক্রেটারি আছে এবং তাদের সমসাময়িক সকলকে যদি 1500 জন। তো সব মিলিয়ে 2200 লোকের জন্য আমরা এখন কথা বলছি, আমরা সবাই কথা বলছি, আন্দোলন হচ্ছে এবং সবখানে ওই গ্রেড 1, 2, 3 নিয়ে কিন্তু আমরা কথা বলছি। এবং আমাদের দেশে যে লক্ষ লক্ষ মানুষ, 14 লক্ষ কর্মচারী যারা এই পে স্কেলের আওতায়, তাদের যে নিম্ন বেতনভোগ কর্মচারী যারা আছেন, যাদের জন্য পে কমিশন বলেছিল যে 1 থেকে 20 গ্রেড না 1 থেকে 16 গ্রেড করা, এবং তাতে তাদের হয়তো কিছুটা দরিদ্র কর্মচারী, তাদের কিছুটা লাঘব হতো, দুঃখ কষ্ট, সেই জায়গায় নিয়ে কিন্তু আমরা আপনি বলছেন এটা একটা অযৌক্তিক তুলনা হচ্ছে বলে আপনি বলছেন। এটা একেবারেই অযৌক্তিক তুলনা এবং আমরা মাত্র 2200 এবং সবচেয়ে বেশি যদি প্রফেসরদের যোগ করি তাহলে 3000 মানুষের জন্য এখন কথা বলছি। ডক্টর মলয় কুমার, আপনার কাছে আমি ফিরবো। নাইমুল ইসলাম খান, আপনি যদি ছোট্ট করে একটুখানি বলে দেন যে আপনার কাছে কি সত্যি মনে হচ্ছে এটি একটি অযৌক্তিক তুলনা, বিশেষ করে যে শিক্ষকেরা সেখানে তিনি বলছেন এটি মর্যাদার লড়াই? মানে অনেক সময় যৌক্তিক তুলনাও অভিপ্রেত না। জিনিসটা হচ্ছে যে শিক্ষকের সাথে প্রশাসনের তুলনাটা আমাদেরকে কেন করতে হবে এটা আমি বুঝি না। এই জন্য ধরেন আমার শিক্ষকের বয়স যখন 65 করা হলো, তখন কিন্তু প্রশাসনের কর্মকর্তাদের বয়স সীমা চাকরির 65 করার কথা আলোচনা আসে নাই। মানে আমি নিজেও মানে একটু গভীর পরিতাপের সাথেই ভাবি, বাংলাদেশ একটা স্বাধীন দেশ, সেই স্বাধীন দেশের সচিব আছেন, শিক্ষক আছেন, ভিসি আছেন। সেই স্বাধীন দেশের জন্য যারা একেবারে সত্যি সত্যি যুদ্ধ করলেন, সেই মুক্তিযোদ্ধা সরকারি কর্মকর্তাদের বয়স সীমা
65 করার কথা সরকার এখনো বিবেচনা করছে না। মানে আমি তো এটা অডাসিটি মনে করি, অন্য কারোর কোনো বয়স সীমা, কোনো পদমর্যাদা আলোচনা করা যতক্ষণ পর্যন্ত আমাদের মুক্তিযোদ্ধা সরকারি কর্মকর্তাদের ব্যাপারে আলোচনা হয় না। এই যে তুলনার প্রসঙ্গে, তুলনায় শ্রেষ্ঠ সন্তানদের আলোচনা নাই। আমার ধারণা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কলেজ শিক্ষক, মানে প্রশাসনের লোকজন সকলে মিলে বলা উচিত ছিল যে মুক্তিযোদ্ধা সরকারি আপনি যে সুবিধাটি একবার দিয়েছেন 7ম পর্যন্ত, সেই সুবিধাটা যদি আপনি রহিত করেন, আপনি যদি সেটা থামিয়ে দেন, তখন তো তার আপনি যেই সুবিধা তাকে একবার দিলেন এবং সেটি যদি আপনি আবার প্রত্যাহার করেন, তখন তো সেটি আমি এখানে টেকনিক্যালি যেটা বুঝেছি, এটা আসলে প্রত্যাহার করা হয়নি, প্রশাসনের জন্য আরেকটা স্তর তৈরি করা হয়েছে। মলয় কুমার, আপনার কাছে কি মনে হয় আসলে কি হয়েছে? ধন্যবাদ। জি, দেখুন, আমার মনে হয় যে এই যে বয়সের প্রশ্নটি এসেছে, তুলনার প্রশ্নটি এসেছে, এগুলো আমরা উল্লেখ করে কিন্তু মূল এজেন্ডা থেকে আমরা ভিন্ন জায়গায় চলে যাচ্ছি কিনা একটু খেয়াল করা দরকার। আচ্ছা, আমি মনে করি যে এই বিষয়গুলো এখন সামনে চলে এসে অহেতুক একটি জটিলতা সৃষ্টি হয়েছে। আচ্ছা, আমরা রাষ্ট্রের শিক্ষা এবং শিক্ষকের প্রতি কি দৃষ্টিভঙ্গি হওয়া উচিত, এই জায়গায় যদি একটু যাই, তাহলে আমরা দেখব যে বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে তাদের যে রূপকল্প 2021 ছিল, কিন্তু যে প্রসঙ্গটি উঠলো এর একটু উত্তর দিয়ে আমরা বরং নতুন প্রসঙ্গে যাই। ডক্টর মলয় কুমার, আমি কি এটা ছোট্ট মলয় ভৌমিকের কাছে কি একটা প্রশ্ন রাখতে পারি? জি জি, আমরা অ্যাভয়েড করি কেন? আপনি প্রসঙ্গটা তুললেন যে একটি সমাজ, রাষ্ট্র তার শিক্ষকদের প্রতি কি দৃষ্টিভঙ্গি রাখে, কিন্তু আমি তো একটা প্রশ্ন তুললাম, বাংলাদেশ যারা যুদ্ধ করে স্বাধীন করলো তাদের প্রতি আমরা সকলে কি দৃষ্টিভঙ্গি রাখি, এই প্রশ্নটার জবাবটা তো আমি শুনতে চাচ্ছিলাম। আপনি কেন বলবেন না যে মুক্তিযোদ্ধা সকল ধরনের কর্মকর্তা কর্মচারীদের বয়স সীমা সবার আগে বাড়ানো উচিত? আমি এই প্রশ্নটার জবাব চাই আজকে আপনাদের সকলের কাছে। আমি আপনাকে ধন্যবাদ জানাই। আমি বলতে একটু বিব্রত বোধ করছি। আমি নিজে একজন রাইফেলধারী মুক্তিযোদ্ধা এবং আমি মুক্তিযোদ্ধা যখন থেকে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা দেওয়া হয় তখন থেকে আমি ভাতাও নেই। আমার মনে হয় যে একটু ভুল বোঝাবুঝি হচ্ছে। আমি কি বলতে চেয়েছি আমি মনে হয় খুব সংক্ষেপে একটু তুলে ধরতে চাই। সেটা হচ্ছে যে এটি অন্য প্রসঙ্গ নয় একদম, যে আমাদের রাষ্ট্রের এই দৃষ্টিভঙ্গি আমরা সম্প্রতি দেখেছি। ভিশন 2021-এ বলা হয়েছে যে শিক্ষাকে একটি আলাদাভাবে দেখা হবে, শিক্ষকদের মর্যাদা বাড়ানো হবে। এই সরকার তাদের ক্ষমতায় আসবার আগে 2014-এর নির্বাচনে তাদের যে ইস্তেহার ছিল সেই ইস্তেহারেও এরকম কথা বলেছেন। সবশেষ আমরা শিক্ষানীতি যখন হয়ে যায়, শিক্ষানীতিটি যখন গৃহীত হয় তখন দৃষ্টিভঙ্গিতে হয় রাষ্ট্রের। মর্যাদায় কোথায় আঘাত লেগেছে সেটি যদি একটু পরিষ্কার করতে ছিল, পৃথক বেতন কাঠামোর ব্যাপারটি ছিল। আমরা কিন্তু সেই জায়গা নিজেরাও হয়তো খুব উচ্চকিত ছিলাম না। আমরা জানি বিগত সময়ে এই আগের টার্মে মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং এমনকি অর্থমন্ত্রী বারবার শিক্ষকদের জন্য পৃথক বেতন কাঠামোর কথা বলেছেন। এখন যে সংকটটি হয়েছে সেটা হলো যে ওই জায়গা থেকে আমরা সরে এসে আমরা দেখলাম যে নতুন এই বেতন কাঠামোটিতে শিক্ষকদের আগে যা ছিল সেখান থেকে বরং তাদেরকে বঞ্চিত করা হলো। কাজে শিক্ষকদের এই আন্দোলন কিন্তু একটু যদি ব্যাখ্যা করেন যে বঞ্চিতটা কোথায় হয়েছে, যে যেখানে তারা ছিলেন সেই জায়গায় তাদের প্রত্যাবর্তনের জন্য। কিন্তু প্রশ্নটি অন্য জায়গা, সেটা হলো যে আজকে এই সমস্ত নানা কথা বলার পর যদি শিক্ষকরা সেই জায়গা ফিরেও যান বা কাছাকাছি যান, তাহলে কি তৃপ্তির ঢেকুর তোলার অবকাশ আছে? একই প্রশ্ন তো আসবে যে মূল ইস্যুটা কি ছিল, যে শিক্ষাকে কি দৃষ্টিতে দেখা হয়। যেমন ঠিক আপনি প্রশ্ন তুলেছেন যে মুক্তিযোদ্ধাদের কি দৃষ্টিতে দেখা হয়। সেই জন্য আমি বলছি যে এই দুটো জায়গা কিন্তু কোনোটাই একটা থেকে একে অন্যের পরিপূরক। আমাদের মুক্তিযুদ্ধের চেতনার সাথে শিক্ষা ব্যবস্থার, শিক্ষা নীতির সম্পর্ক আছে। সেই জন্য অধ্যাপক মাকসুদ কামাল, আপনার কাছেই বরং আমি আরো এক দফা যেতেই চাই যে ছোট্ট করে আরো একবার যে কোথায় আপনি যদি একটু পিন পয়েন্ট করে আমরা যদি আরেকবার দর্শকদের সাথে আমরা শুনে নিতে চাই আপনার কাছ থেকে যে বৈষম্যটি কোথায় হয়েছে। নাইমুল ইসলাম খান ভাই যেটা বলেছেন ওনার একটা মিসকনসেপশন আছে, সেটা আমি একটু ক্লিয়ার করে দিতে চাই। সেটি হলো 7ম জাতীয় বেতন কাঠামোতে শিক্ষকরা গ্রেড 3-তে যাওয়ার পরে তখন তারা অধ্যাপক হতেন, অ্যাসোসিয়েট প্রফেসর থেকে প্রফেসর হতেন।
গ্রেড 3 থেকে গ্রেড 1-এ যাওয়ার জন্য শিক্ষকদেরকে মিনিমাম 15 বছর অপেক্ষা করতে হতো। এখন অতীতে গ্রেড 3 থেকে গ্রেড 1-এ সপ্তম জাতীয় বেতন কাঠামোতে শিক্ষকরা যেতে পারতেন। আচ্ছা, প্রথম যখন বেতন কাঠামোটি অষ্টম জাতীয় বেতন কাঠামো প্রথম যখন প্রণয়ন করা হয় এবং যখন আমরা 14ই মে তারিখে প্রথম আমরা একটা প্রেস রিলিজ দিয়ে বলেছিলাম যে এই সুযোগটি শিক্ষকদের রাখা হয়নি গ্রেড 1-এ যাওয়ার, সে কথা বারবার বলে বলে যখন আমরা আসছিলাম, এটা কিন্তু একটা মৌলিক জিনিস, গ্রেড 1-এ যাওয়ার সুযোগে রাখা হয়নি। আমরা যখন বারবার বলে আসছিলাম, কিছুদিন আগে অর্থ মন্ত্রণালয় থেকে একটা কাগজ শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেই কাগজে সেটাকে আমরা প্রজ্ঞাপন বলেন বা পরিপত্র বলেন, যেটা সেখানে উল্লেখ করা হয়েছে যে আগে 25% ছিল টোটাল অধ্যাপকের, এখন গ্রেড 2-র অধ্যাপক যারা আছেন তাদের থেকে 25% যাবে গ্রেড 1-এ। অর্থাৎ সপ্তম জাতীয় বেতন কাঠামোতে যে শিক্ষক যদি 100 জন শিক্ষক টোটাল অধ্যাপক থাকে, তাহলে 25 জন শিক্ষককে গ্রেড 1-এ যাওয়ার সুযোগ ছিল। এখন 100 জন শিক্ষকের মধ্যে 50 জন যদি থাকে গ্রেড 3-তে, 50 জন যদি থাকে গ্রেড 2-তে, তাহলে গ্রেড 2 থেকে অর্থাৎ টোটাল এখানে 12.5% যাবে, সেখানে 12.5 জন যাবে গ্রেড 1-এ। এটা হলো আগের সুযোগ সুবিধা থেকে কমিয়ে দেওয়া, এটা হলো একদম মৌলিক জায়গাটাতে হাত দেওয়া হয়েছে। আমার মনে হয় এটি নিয়ে আমরা আরো একটু বিস্তারিত জানতেই চাইতে পারি, বিশেষ করে আমাদের সঙ্গে সাবেক সচিব রয়েছেন আবু আলম মোহাম্মদ শহীদ। আপনার উত্তর আমরা নিতে চাই। আমাদের আলোচনা একেবারেই চূড়ান্ত মুহূর্তে আছে, একটা ছোট্ট বিরতির সময় আমাদের হয়ে গেল। ক্ষমা প্রার্থী, ফিরছি খানিক পরেই। বিরতির পর আবার ফিরে এলাম একাত্তর সংযোগে, সঙ্গে ছিলেন অনেক অনেক ধন্যবাদ। বিরতির মাঝেই কিন্তু আমাদের মূল আলোচনাটি সবসময় বরাবরের মধ্যে জমে ওঠে। সেই আলোচনার খানিকটা রেস্ট যদি আমরা এখনো রাখতে চাই, আবু আলম মোহাম্মদ শহীদ, আপনার কাছেই আবারও ফিরতে চাই আমরা। যে কথাটি শিক্ষকেরা বলছেন, আমাদের শ্রদ্ধেয় শিক্ষকেরা বলছেন, যে সুবিধাটি ছিল তাতে 25% শিক্ষকের পদোন্নতির সুবিধাটি ছিল, সেটি অষ্টম বেতন স্কেলে গিয়ে এখন আমরা দেখতে পাচ্ছি 12% তারা পদোন্নতি পাবেন। সংখ্যাটি আপনি বলছিলেন তখন থেকেই যে অনেক কম, একেবারেই যারা সুপার গ্রেড তাদেরকে নিয়ে আমরা এই আলোচনাটি করছি, কিন্তু তারপরে তো যে সুবিধাটি ছিল তারা অর্ধেক তো কমিয়ে দেওয়া হলো নাকি? ওই ম্যাথমেটিক্যাল হিসাব করলে উনি যেটা বললেন যে ইনফরমেশন, তাতে অর্ধেক কমে যাবে। আসলে এটা কোনো পদোন্নতি ছিল না। গ্রেড 3 থেকে সিলেকশন গ্রেডে, যেটা উনি ব্যাখ্যা দিয়েছেন কত বছর চাকরি করার পরে এবং কি কি থাকার পরে একজন প্রফেসর সিলেকশন গ্রেড প্রফেসর হতে পারতেন, সেই সুবিধা সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল যে বিষয় দুটো আছে, এই দুটোর ব্যাপারে পে কমিশনের মতামত। এই ফাঁকে বলে নিতে চাই, পে কমিশনের চেয়ারম্যান কিন্তু একজন শিক্ষক এবং একজন আমলা, দুটোই তার হাতে আছে, তিনি কিন্তু একজন শিক্ষকও বটে। তো তারা যখন এটা বিবেচনা করছেন, তখন পে স্কেলে এই সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল এগুলো তো বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ঢুকে পড়েছে এবং এগুলো নিয়ে অনেক বিতর্ক আছে। এবং এগুলোতে তাদের মতে, উনি যে ইন্টারভিউ দিয়েছিলেন প্রথম আলোতে, যদি আমি কোট করি, তিনি বলেছেন এটা খুবই বাজে সিস্টেম, দুর্নীতিগ্রস্ত এবং এটার কোনো স্বচ্ছতা নেই। তো সেই কারণে তারা এই দুটো জিনিস রাখেন নাই। কিন্তু তারা যেটা রেখেছেন সেটা হলো যে 10 বছরে গ্রেড চেঞ্জ হবে এবং 16 বছরে গ্রেড চেঞ্জ হবে। আমরা যদি ইউনিভার্সিটির শিক্ষকদের কথায় চলে আসি, আমি মনে করি ইউনিভার্সিটির শিক্ষক না, আমাদের শিক্ষক সমাজের জন্য একদম প্রাথমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং শিক্ষকদের জন্য, উচ্চ পর্যায়ের শিক্ষকদের জন্য পৃথক পে স্কেল হওয়া উচিত। এবং এটা রূপকল্প, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে রূপকল্প ঘোষণা করেছেন 2021 এবং 14 সালের যে তাদের নির্বাচনী ইশতেহারের কথা বলা হয়েছে, এখানে পরিষ্কারভাবে তাদের কমিটমেন্ট আছে। সো আমরা ওইদিকে যাব। আমি মনে করি এই কমিটমেন্ট বাস্তবায়ন করার সময় চলে এসেছে। কারণ এই কমিটমেন্ট যদি বাস্তবায়ন না হয়, তাহলে আমরা এই ধরনের বিতর্কে অনেক দিন ধরে জড়িয়ে থাকবো। এখনকার সমস্যার সমাধান যেটা অর্থ মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়কে বলেছে, এখনকার সমস্যার সমাধান তো আমি দেখছি যে একদম একটা ছোট্ট জায়গায় আটকে আছে। ছোট্ট জায়গাটা হলো যেটা কামাল সাহেব বললেন যে 100 জনের মধ্যে আগে 25 জন গ্রেড 1-এ যেতে পারতো, এখন 12.5 জন যাবে। আমরা এটা নিয়ে আলোচনা করতে পারি এবং আলোচনা করার পরে গ্রেড 1-এ যাতে 25 জন যেতে পারেন, এবং এই বিষয়টা এমন হতে পারে, সিলেকশন গ্রেড না, এই বিষয়টা এমন হতে পারে যে প্রফেসরের জন্য আমরা 3টা ধাপ রাখতে পারি। প্রফেসর যারা নতুন হবেন তারা গ্রেড 3-তে থাকবেন, তারপরে ওনারাই ঠিক করবেন যে ওনাদের কোন প্রফেসর কারা কত পার্সেন্ট গ্রেড 2-তে যেতে পারেন, ওনারাই ঠিক করবেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং বিশ্ববিদ্যালয়ে তারা বৈঠক করতে পারেন এবং তারা কিভাবে গ্রেড 1-এ আরও কিছু শিক্ষককে নিয়ে যাবেন। এটা যদি তারা মনে করেন যে এটা 25%ই রাখতে হবে, যদিও এটা খুব আরবিট্রারি সিদ্ধান্ত,
একটা থাম্ব রুলের মতো, এটা 25% কেন, এটা 50% হতে পারে যদি যোগ্যতা থাকে। যদি আমরা যেমন MIT-তে তাদের যে মূল স্টাফ আছে তাদের 50% প্রফেসর আছে, আবার আরেকটা বিশ্ববিদ্যালয়ে এটা 5% হতে পারে। এগুলো তো নির্ভর করবে মেধা, যোগ্যতা এবং অন্যান্য অনেক কিছুর উপর। সেই জিনিসগুলো কিন্তু তাদেরকে ঠিক করতে হবে। তারা ঠিক করে জাতিকে জানান, সরকারকে জানান। আমি অবশ্যই তাদের যে ন্যায্য দাবি এবং শিক্ষকদের জন্য যে পৃথক পে স্কেল, তাদের যে মর্যাদা, সেটা অক্ষুণ্ণ রাখার জন্য আমি অবশ্যই তাদের পক্ষে আছি। নাঈমুল ইসলাম খান, আপনার কাছে কি মনে হচ্ছে যে এই যে একেবারে সহজ করে আমরা অনেকগুলো সমাধানের পথ কিন্তু আমরা পেয়ে গেলাম, কিন্তু কোথায় আটকে থাকছে বারবার? কেন এই আলোচনাটি কেন শুরু হচ্ছে না? আমার ধারণা যে এটা প্রপারলি হয়তো আলোচনাই হয়নি। আলোচনায় আমি জানি না, আমরা জানি শিক্ষকরা প্রায় 8 মাস ধরে কিন্তু এই আন্দোলনে আছেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনলে আমার মনে হয়েছে যে উনি এই পর্যায়ের এই যে ন্যারো করে আনা হলো আমাদের আজকের আলোচনায় যে প্রবলেমটা আসলে কোথায় পিন পয়েন্টেড, কিন্তু প্রধানমন্ত্রীর আজকের বক্তব্য শুনলে মনে হয় না যে উনি এই পিন পয়েন্টেড ইস্যুটা তার কাছে স্বচ্ছ মানে পরিষ্কারভাবে আছে। আমার মনে হয় উপস্থাপনার সময় হয়তো বিস্তৃত আলাপ আলোচনায় অনেক কিছু হারিয়ে যায়। তো এটা কৌশলগতভাবে আলাপ আলোচনার ভিত্তিতে এই সমাধান হতে পারে। শিক্ষকদের প্রতি আমাদের সকলেরই যে শ্রদ্ধাবোধ, আমার মনে হয় না ইভেন আমলাদেরও, আমি যখন শিক্ষকদের এই আন্দোলনটা নিয়ে সমালোচনাও করতে শুনেছি, আমি কিন্তু কোনো আমলার মুখে শুনি নাই যে শিক্ষকদের প্রতি কোনো অমর্যাদার প্রচেষ্টা তাদের আছে। তাদের নিজস্ব অনেক, আর এটা কিন্তু এই ইয়েটা নিয়ে, পে কমিশনটা নিয়ে কিন্তু আমলাদের মধ্যেও বিভিন্ন গ্রুপের অসন্তুষ্টির দিক আছে। সুতরাং আমার মনে হয় যে এটা রিভিউ করার জন্য যে কমিটি করা অলরেডি আছে, 4 জন সচিবের কমিটি আছে, বা যদি প্রয়োজন হয় এই কমিটিরও যদি পুনর্গঠন করে করতে হয়, সেরকম একটা দাবি বা প্রচেষ্টা নেওয়া যেতে পারে। আমার মনে হয় যেহেতু আমাদের এখানে শিক্ষকরা, আমি যে কথাটা আগেও বলেছিলাম যে দেখেন মুক্তিযোদ্ধাদের দাবিটা, মুক্তিযোদ্ধা সরকারি কর্মকর্তাদের দাবিটা কিন্তু খুব সামনে আসছে না। কেন আসছে না? তাদের দাবিটা জানানোর জন্য শক্তি সামর্থ্য সারা দেশব্যাপী নাই, কিন্তু শিক্ষকদের শক্তি সামর্থ্য আবার প্রচন্ড। সুতরাং আমার বিশ্বাস এটার একটা সমাধান হবে। এই জন্যই হবে যে এই সমাজটার ইনফ্লুয়েন্স, তাদের প্রতি যে সাধারণভাবে সকলের যে মর্যাদা বোধ এবং তাদের যে সামর্থ্য, তিনটা মিলে, তিনটাই আমাকে বিশ্বাস করতে বাধ্য করে যেটা সমাধান বেরিয়ে আসবে এবং খুব শীঘ্রই বেরিয়ে আসবে। এবং আবু আলম মোহাম্মদ আপনি কি তাই আশা করছেন? অধ্যাপক মাকসুদ কামাল, আপনার কাছে কি মনে হচ্ছে? বার্তা কি আপনাদের কাছে? এখন পর্যন্ত কি আলোচনার কোনো আলো কি আপনারা দেখছেন কিনা? বিশেষ করে ওই প্রসঙ্গটাও যদি একটুখানি আপনি আপনার আলোচনায় আনতে পারেন যে কেন 25%ই আটকে থাকা, কেন যোগ্যতার ভিত্তিতে সেটি তো 50% হতে পারে। ধন্যবাদ। আমি একদম নাঈমুল ভাইয়ের সাথে একমত। একটা যদি আলোচনা হতো তাহলে আজকে এই বিষয়টি পর্যায়ে আসতো না। আলোচনা আবার হয়ও নি তেমনটি নয়। যখন বেতন বৈষম্য নিরসন কমিটি হয় তখন আমরা বেতন বৈষম্য নিরসন কমিটিতে যারা মন্ত্রীরা আছেন তাদের সাথে আমরা নিজেরাই সাক্ষাৎ করে আমরা উপস্থাপন করেছি বিষয়টা, এবং যে কথাটি আজকে এখানে বললাম সেটি কিন্তু আমরা উপস্থাপন করে এসেছিলাম, এবং তারাও নীতিগতভাবে আমাদেরকে বলেছে, এবং বেতন বৈষম্য নিরসন কমিটিতেও তারা কিন্তু এরকমই প্রস্তাব করেছে। একটা মিটিং হয়েছে 1 নভেম্বর তারিখে, এবং দ্বিতীয় মিটিংয়ে এই বিষয়টি নিষ্পত্তি হওয়ার কথা ছিল, সেটি আপনি পত্রিকাও দেখেছেন 4 জানুয়ারি, 5 জানুয়ারি পত্রিকায় বিষয়গুলো আসছে। দ্বিতীয় মিটিংটি কিন্তু হয়নি। আমরাও চেয়েছি দ্বিতীয় মিটিংটি হোক, এবং দ্বিতীয় মিটিংটি হওয়ার জন্য আমরা অর্থমন্ত্রীর কাছেও গিয়েছিলাম। উনি আমাদেরকে বললেন না দ্বিতীয় মিটিং এর প্রয়োজন নেই, এটা আমরা নিষ্পত্তি করি। অর্থমন্ত্রী কিন্তু যে বিজ্ঞপ্তিতে যে কথাটি বলছেন, তিনি কিন্তু শিক্ষা মন্ত্রণালয়কে বলেছেন পরবর্তী পদক্ষেপ নিতে। কি ধারণা, শিক্ষা মন্ত্রণালয় কেন আবার এটি আবার অর্থ মন্ত্রণালয় ফেরত পাঠাচ্ছে? আমি যদি একটা প্রশ্ন করি, যখন গ্যাজেট হয়ে গেল, গ্যাজেট হয়ে যাওয়ার পরে পরবর্তী পদক্ষেপের প্রশ্নটি কেন আসে? বিষয়টি তো আমরা মে মাস থেকে শুরু করেছি। ছোট করে জেনে নেওয়া, আবু আলম শহীদ খান, এটি কি সত্যি একটা গ্যাজেট অর্থ মন্ত্রণালয় যেটি জারি করা হয়েছে?
না, এটা তো পে স্কেলের গেজেট তো জারি করতে Pay হবে। scale-এর এটা gazette। already delayed পরবর্তীতে হয়ে যে গেছে। অর্থ মন্ত্রণালয় থেকে চৌঠা 4 তারিখ যে পরিপত্র বলা না, হচ্ছে 4 যেটিকে- তারিখে না, এটা 15 ডিসেম্বর তারিখ একটা আচ্ছা, চিঠি 15 দেওয়া ডিসেম্বরের আছে। কথা না না, বলছিলাম। গেজেট জারি না হলে তো প্রবলেম রেজই হতো না। হতো না, আচ্ছা, এবং আচ্ছা। গেজেট হতে হবে এবং হয়েছে, এবং হয়েছে এখন বলেই তো সমস্যার প্রবলেম সমাধান হবে। এখন সমাধান হবে। গেজেট হয়ে যাওয়াটা তো গেজেট হয়ে অপরাধ না। যাওয়ার আগেই কিন্তু আমরা এই বিষয়গুলো না, বললেও- নিষ্পত্তির কথা বলেছি, হয়নি বিদায় আমরা পরবর্তীতে বলেছি এখন নিষ্পত্তি করেন। আচ্ছা, এবং সেটার জন্য আমরা কিন্তু অনেক দিনই অপেক্ষা করেছি। 14-15 তারিখে সম্ভবত গ্যাজেটটি হলো, সেই থেকে আমরা অপেক্ষা করতে করতে আজকে 11 তারিখ পর্যন্ত আমরা এই যে কিন্তু এই যে অপেক্ষায় সংখ্যা ছিলাম। বেঁধে দেওয়া 25%, হ্যাঁ। এই প্রসঙ্গে আপনার না, কি এটা মত? আমি একদম একমত। 25% তখন বিভিন্ন আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটা সময়ে সেটি 25% বিষয়টা এসছে। অনেক শিক্ষক আছেন যাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক জার্নালে যাদের 100-র উপরেও প্রকাশনা আছে, পৃথিবীর বহু দেশে তাদের বই পুস্তক পড়ানো হয়, কিন্তু তাদের শিক্ষকতার বয়স হলো 14-15 বছর, এরকমও আছে। এখন পৃথিবীর বহু দেশে তো শুধুমাত্র তার পারফরমেন্সের উপরে, ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটির উপরে প্রমোশন হয়। সেই বিষয়টিকেও আমাদের এখানে দেখা দরকার এবং ঢেলে সাজানোর সেই বিষয়গুলোকেও প্রয়োজন আছে প্রকৃত মেধার স্বীকৃতির জন্য। তো সেটা কিন্তু আমি দ্বিমত না, কিন্তু একটা সিস্টেম যেটা চালু আছে, আমরা সিস্টেমকে নিয়ে কথা বলছি, যেটি প্রচলিত ছিল, সেই প্রচলিতরা যদি এখানে থাকতো অষ্টম জাতীয় বেতন কাঠামোতে, তাহলে এই ক্রাইসিসটা ডেভেলপ হতো না, আমরা আলাপ আলোচনারও প্রয়োজন হতো না। যেহেতু সেটা প্রথমে ছিল না, আবার যখন সেটিকে শিক্ষকদেরকে আমরা যখন বলেছি যে সপ্তমে যে সুযোগ সুবিধা দেওয়া ছিল, কাউকে তো সুযোগ সুবিধা দেওয়ার পরে সেটা কমানো, এটা মানবাধিকারের কথা বলেন, আইনের কথা বলেন, এবং আদালতের একটা রায়ও আছে, এটা কমানো যাবে না। সেইটি যেহেতু হয়েছে, সেই জন্য আমরা এই বিষয়টিকে সামনে নিয়ে আসছি যে আমাদের তো যেই জায়গায় ছিলাম সেই জায়গায় আমরা এখন নেই। অষ্টম জাতীয় বেতন কাঠামো, সেখান থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া হলো, আবার অন্যরা উপরে চলে গেল। দুটো ঘটনাই কিন্তু এখানে ঘটেছে। সেই জন্যই বিষয়টি আলোচনার সামনে চলে আসছে এবং সেই জন্য 25%-এর প্রসঙ্গটি এইভাবে এখানে আসে, কিন্তু সেটি আরো বেশিও হতে পারে যদি আমরা যোগ্যতাকে বিবেচনা করি। এবং এই বিবেচনাটি করবেন কারা? এখন পর্যন্ত আমরা জানি যে এটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই করবেন, নাকি এটি গ্র্যান্ড কমিশন করবেন? মঞ্জুরি কমিশন আগেও যেটি করা হয়েছে সেটি কিন্তু মঞ্জুরি কমিশনের সাথে আলাপ আলোচনা করে শিক্ষক প্রতিনিধিরা ছিল, সরকারের ছিল, আমাদের মঞ্জুরি কমিশনে যারা আছে, মঞ্জুরি কমিশনের মেম্বার কিংবা চেয়ারম্যান তারাও ছিল, সেটা বসে কিন্তু সেখানে নিয়মটা করা হয়েছে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়গুলোকে বলা হয়েছে যে এই হলো যে 25% যে রাখার বিষয়টা। তবে প্রপোজালটা আসছে বিশ্ববিদ্যালয় থেকে 25%। বিশ্ববিদ্যালয়কে বলা হয়েছিল তখন একটা প্রপোজাল দেওয়ার জন্য, তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বসে সে 80-র দশকে এরকম একটা প্রপোজাল দিয়েছে। পরে সেই প্রপোজালটাকে আলাপ আলোচনা করে নিষ্পত্তি করা হয়েছে। যদিও আমরা দেখছি এখানে লেখা আছে যে অর্থ মন্ত্রণালয়ের যে বিজ্ঞপ্তি তাতে বলছে যে কর্মচারীদের মধ্যে আগের যে নিয়মটি ছিল সেই নিয়মে অসংখ্য মামলা নাকি হচ্ছিল। আরও একটু আমরা বুঝতেও চাই প্রসঙ্গটি। একটা বিরতির পর ফিরছি, আশা করি আমাদের সঙ্গেই থাকছেন। অনেক অনেক ধন্যবাদ। সঙ্গে আছেন, আমরা আছি একাত্তর সংযোগে। আমরা যেহেতু শেষ ভাগে আছি আলোচনার, আমরা খুব বেশি সময় না নেই, সরাসরি চলে যাই ডক্টর মলয় কুমার ভৌমিক, রাজশাহীতে আপনি আছেন। সমাধানের পথটা কি আপনি দেখেন এই মুহূর্তে? ধন্যবাদ। আমি খুবই সংক্ষেপে বলি যে প্রথমত হচ্ছে যে শিক্ষকদের এই আন্দোলন যেন অন্য কোনো পেশার সাথে যুক্ত ব্যক্তিদের মুখোমুখি না করে, সেজন্য শিক্ষকদেরও যেমন সতর্ক হতে হবে, আমি মনে করি সরকারও এগিয়ে আসবেন। এটি হচ্ছে শিক্ষকদের যা পাওয়ার কথা ছিল সেটুকু না পাওয়ার জন্য এই আন্দোলন, সেটি যেমন প্রতিষ্ঠিত করতে হবে, এটি এক। 2 নম্বর সমাধানের জন্য আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি যে এটি আলোচনার টেবিলে বসলেই, যেমন এটি মন্ত্রিপরিষদ কমিটি এটি বুঝতে পেরেছিলেন, আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীও বুঝবেন, এটি অতি দ্রুত এর সুরাহা হওয়া দরকার। না হলে যেটি ঘটছে, যে যেমন আজকে নাইম ভাই আরেকটি বিষয় আনলেন যে মুক্তিযোদ্ধা, এই যে এক একজনের সাথে এক একজনের মুখোমুখি হওয়া, এটি তো কখনোই বাঞ্ছনীয় হতে পারে না। প্রতিটি পেশা স্বতন্ত্র, প্রত্যেকের আলাদা মর্যাদা রয়েছে। সুতরাং আমি মনে করি যে এটি আলোচনার টেবিলে বসলেই এটি নতুন কিছু পাবার জন্য আন্দোলন নয়, যে যা ছিল আগে সেই জায়গা আসা। তারপরে কিন্তু অবশ্যই শিক্ষকদের উচিত যে যেটি কমিটমেন্ট রয়েছে এই সরকারের, যে একটি স্বতন্ত্র বেতন কাঠামোতে চলে আসা, যাতে এর মর্যাদা এবং শিক্ষার উন্নয়ন, এটি কেবলমাত্র শিক্ষা
শিক্ষকদের আন্দোলন নয়, এটা শিক্ষা আন্দোলনের একটি অংশ, এভাবে গোটা ব্যাপারটিকে দেখা। অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রাজশাহী থেকে। আমরা আপনার আলোচনার সূত্র ধরেই মাকসুদ কামাল অধ্যাপক আপনার কাছেই বরং আরো এক দফা আমরা যাই যে তাহলে সমাধানটি শেষ পর্যন্ত কোথায় থাকছে? যদি স্বতন্ত্র বেতন স্কেলের ঘোষণা দিয়ে দেওয়া হয়, তাহলে এখন যে পদ্ধতিটি আছে, যা যা কিছু এখন পর্যন্ত নতুন গ্রেডেশন অনুযায়ী দেওয়া হয়েছে, তাহলে কি তাতে কোনো মর্যাদার হানি হতো? প্রথমত হলো আমরা যেখানে আছি সপ্তম জাতীয় বেতন স্কেলে যেভাবে ছিলাম সেভাবে আমরা যদি থাকি, এবং সেভাবে থাকার মধ্যে একটা ব্যাখ্যা এখানে আমি দিচ্ছি। জি, আমাদের সাথে গ্রেড 1-এ আমাদের যে শিক্ষকরা ছিলেন, সেই গ্রেড 1-এর শিক্ষকরা ছিলেন, সচিবরা ছিলেন, সামরিক বাহিনী ছিলেন, পুলিশের কর্মকর্তারাও ছিলেন। তাদের মধ্যে থেকে একটা অংশের আবার সিনিয়র সচিব মর্যাদায় দেওয়া হয়েছে। আমাদের সাথে যারা ছিল তারা আপগ্রেডেড হয়ে সিনিয়র সচিব মর্যাদা পেয়েছে। আমরাও চেয়েছি যে আমাদের এখান থেকে, যেহেতু অন্যরা পেয়েছে, আমাদের সাথে যারা ছিল আমাদের একটা সার্টেন পার্সেন্টেজ যেখানে দেওয়ার জন্য আমরা প্রস্তাব করেছি, এবং আমরা এও বলেছি যেটি ন্যায্য সেই ন্যায্যটাই আমরা গ্রহণ করব। আমরা একদম পরিষ্কারভাবে ক্যাটাগরিক্যালি আমরা বলেছি নীতি ন্যায্যতার ভিত্তিতে শিক্ষকরা কাজ করেন এবং সেই কাজটি আমরা করব। আমরা অন্যভাবে কোনো ধরনের চাপ প্রয়োগ করা সেক্ষেত্রে আমাদের সময় একেবারে ফুরিয়ে যাচ্ছে। এখন যদি আলোচনার টেবিলে বসে, আমাদের বিষয়টা হলো আমাদেরকে তো আলোচনার টেবিলে বসার জন্য আমরা চেয়েছি আলোচনা করতে, আমাদেরকে ডাকা হয়নি। এই যে একটা অবহেলার মধ্যে দিয়ে আজকে বিষয়টাকে এই পর্যন্ত নিয়ে এসছে, সেই জন্য গিয়ে আমাদের আজকে কর্মবিরতি যেতে হয়েছে। এমনকি আমরা উপযাচক হয়েও আলোচনায় গিয়েছি, আলোচনাটা আমরা করে যাতে করে এই জিনিসটার সমাধান হয়ে যায়। এই ক্ষেত্রটি সৃষ্টি না করার জন্য এবং অর্থমন্ত্রীকে অনুরোধ করেছি, সেই জন্য কিন্তু আমি আবারও বলি একদমই সহজ বিষয় আলোচনা করে নিষ্পত্তি করে ফেলা। জি, আমি শুধু গ্রেডের 1-এর একটু কথা বলি। গ্রেড 1-এ কিন্তু সিভিল সার্ভিসে কোনো কোনো ক্যাডারে 1%ও নেই এমন অবস্থা আছে। শিক্ষকের ক্ষেত্রে আমরা 25% যদি রাখতে চাই, অবশ্যই এটা আলোচনা করে রাখতে হবে, এবং রাখার যৌক্তিকতা থাকলে সেটা রাখা উচিত। সমাধানের পথ হচ্ছে আলোচনা, আলোচনা এবং আলোচনা। তবে আমার একটা বিনীত অনুরোধ আমাদের স্যারদের কাছে যে আপনারা একটু আলোচনায় আসেন, আমরা সবাই মিলে আলোচনা করি। আপনাদের চ্যান্সেলর আছে, মাননীয় প্রধানমন্ত্রী আছেন, আপনাদের ভাইস চ্যান্সেলরদের একটি কমিটি আছে, তারাও মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যে কথা বলে আসতে পারেন। এই আলোচনার মধ্য দিয়ে আমরা যেন শিক্ষার্থীদের যে আপনারা যে কাজটা করেছেন, অনেক ধন্যবাদ আপনাদেরকে, যে সেশন জট ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা থেকে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে মুক্ত করেছেন। এই আন্দোলনের ফলে যেন আবার শিক্ষার্থীরা একটা বিপদে না পড়ে, এই জন্য আমার বিনম্র অনুরোধ, আসুন আমরা টেবিলে বসি, আলোচনা করি এবং এগুলোর সমাধান বের করি। আমরা তো আলোচনার প্রস্তাবটা বারবারই দিয়ে আসছি। আলোচনার এই প্রস্তাবটি আপনার কাছে কি মনে হয়? শেষ পর্যন্ত কি আজকে ভাষণ আমরা যা শুনলাম তাতে কি মনে হয় কোন দিকে যাচ্ছি আমরা? না, আমি ভাষণটা তো কনক্লুসিভ না, ভাষণের মধ্যে উনি বলেছেন, বাট আমি মনে করি যে এটার দরজা সবসময় খোলা থাকবে। মাননীয় প্রধানমন্ত্রীর বৈশিষ্ট্য আমরা সকলেই জানি, উনি যত রাগই দেখান উনি সবসময় আলোচনার জন্য প্রস্তুত থাকেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে আমরা সবাই জানি তার ঘনিষ্ঠ শিক্ষকের সংখ্যা প্রচুর, সুতরাং তারা কেউ গিয়ে এগুলি নিয়ে আলাপ আলোচনার সূত্রপাত করতে পারবেন। কিন্তু কর্মসূচিটা নিয়ে আমার গুরুতর আপত্তি আছে, কারণ আমরা কর্মসূচি দেওয়ার সময় সবচেয়ে আরামদায়ক কর্মসূচি দিই, মানে এটার মধ্যে ঘাম ঝরাইতে হয় না। এটা খুবই, আমি মনে করি যে এটা এক ধরনের ব্ল্যাকমেইলিং। একটা ছাত্রকে পাঠদান থেকে বঞ্চিত করে আমাদের দাবি আদায়, আমি মনে করি এটা কখনোই করা উচিত না। আমার মনে হয় আবার নতুন করে আমরা আলোচনার ঢুকে পড়লাম, আমাদের সময় একেবারে ফুরিয়েছে। তারপরে আমার মনে হয় মাকসুদ কামাল আপনার একটু প্রতিক্রিয়া নিয়ে আমরা অনুষ্ঠানটি শেষ ইতি টানবো। নাইম ভাই যেটা বললেন যে এই যে আমরা যে কর্মবিরতি, এই কর্মবিরতিকে আমরা দিয়েছি, আমরা বারবার বলেছি, অর্থমন্ত্রী শেষ পর্যন্ত বললেন যে যা হয়েছে হয়েছে, আর কোনো পরিবর্তন হবে না। এরপরও 2 তারিখে যখন আমরা ফেডারেশনের সভা করি, আমরা 9 দিন হাতে রেখে কিন্তু আমরা এটা করেছি। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যে পরীক্ষাগুলো চলছে এখন, সেই পরীক্ষাগুলো আমরা এখন নিচ্ছি। এই অবস্থায় আমরাও চাই বসেই নিষ্পত্তি হয়ে যাক দ্রুত গতিতে। আমরা আশা করি খুব দ্রুতই সকল পক্ষ বসেই এর সমাধান আসা যাবে বলে এখানকার আলোচকরা একেবারে নিশ্চিত করছেন। সেই আশাবাদ রেখে আজকের শো এখানেই আমাদের ইতি টানতে হচ্ছে। আশা করি আগামীকাল একই ধরনের বিষয় নিয়ে আবারও আপনাদের মুখোমুখি হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।